হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজ আমরা চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে এবং সামনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোকে বেস করি এই ক্লাসটা। দেখো, আজ আমাদের প্রথম অঙ্ক বলছে যে এক্স ও ওয়াই একসঙ্গে 30 দিনে একটি কাজকে করতে পারে। জেড একা ওই কাজটি 60 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ করলে কাজটি সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে? দেখো, এই ধরনের অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক। দেখো, এক্স প্লাস ওয়াই কি করছে, একসঙ্গে কাজটা 30 দিনে কমপ্লিট করছে। 30 দিনে কমপ্লিট করছে। আর জেড কি করছে, জেড সময় নিচ্ছে 60 দিন। অঙ্কটা দুভাবে করা যায়। যেটা করাবো সেটা হচ্ছে আমরা এলসিএম মেথডে করাবো। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সহজ পদ্ধতি। দেখো কিভাবে করবো। এই 30 আর 60-এর এলসিএম নির্ণয় যেটা কাটে। ধরো মনে করো 30 আর 60 আমরা জানি, কত জানি? 30 আর 60-এর এলসিএম হচ্ছে 60। ধরো মনে করো আমরা কাজ করলাম 60 ইউনিট। তাহলে কাজটা কত ইউনিট ধরে নিলাম? 60 ইউনিট। কেন ধরলাম? কারণ 60টা এমন একটা সংখ্যা যেটা 30 দিয়েও কাটে বা 60 দিয়েও কাটে, এলসিএম। এবার তাহলে যদি এক্স প্লাস ওয়াই যদি 30 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে? 2 ইউনিট কাজ করবে। একদিনে কত করবে? 2 ইউনিট কাজ করবে। এটা যদি এফিসিয়েন্সি, তাহলে এক্স প্লাস ওয়াই এফিসিয়েন্সি কত? এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি 2 ইউনিট। আর জেড 60 দিনে কাজটা কমপ্লিট করছে, অর্থাৎ জেড একদিনে কতটা করবে? 1 ইউনিট করবে। বোঝা গেল? তার মানে দেখো, এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 2 ইউনিট। আর জেড এর এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। এফিসিয়েন্সি কি জিনিস? যে কোনো একটা মানুষ, কোনো একটা লোক একদিনে বা 1 ঘন্টায় বা ইউনিট সময়ে, একক সময়ে যে কাজটা করে সেই কাজটাই তার এফিসিয়েন্সি। ওই যে তারা একসঙ্গে কাজ করলে, তাহলে দেখো একসঙ্গে কাজ করলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি 2 ইউনিট, জেড এর এফিসিয়েন্সি 1 ইউনিট। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এফিসিয়েন্সি কত হবে? 3 ইউনিট। এফিসিয়েন্সি মানে দক্ষতা। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি একসঙ্গে কাজ করে, তারপরে টোটাল কাজটা কত দিন সম্পূর্ণ হবে? টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। কত এফিসিয়েন্সি কাজ করবে? এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি 2 ইউনিট আর জেড এর এফিসিয়েন্সি 1 ইউনিট, অর্থাৎ 3 ইউনিট এফিসিয়েন্সিতে কাজ করবে। তো কতদিন সময় লাগবে? 3 20 60, অর্থাৎ 20 দিন। বুঝতে পারলে? তাহলে আমাদের কি অঙ্ক হবে? উত্তর কত হবে? 20 দিন। এবং এভাবে আমরা শুধুমাত্র যা বেসিক কনসেপ্ট শেখাবো না, জাস্ট অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখাবো এবং যেটা দরকার পড়বে বেসিক সেটা বেসিক বলে দেবো। তারপরে অঙ্কটা দেখো। দেখো তারপরে বলছে একজন ব্যক্তি একটি বস্তুকে 4% ক্ষতিতে বিক্রি করেন, অর্থাৎ 4% লস করে বিক্রি করলেন। যদি তিনি এটিকে 1% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি 42.50 টাকা বেশি পেতেন। যদি তিনি 18% লাভ করতে চান, তাহলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, ধরো মনে করো আমি ধর কস্ট প্রাইস জানি না, লাভ বা ক্ষতি সবসময় কিসের উপরে হয়? কস্ট প্রাইসের উপরে হয়। একটা বর্ডার লাইনটা নিই, ধরো মনে করো একটা বর্ডার লাইনটা নিলাম। এখানে সিপিটা আছে, এখানে সিপি। সিপি যাই হোক না কেন, মনে করলাম সিপি 100 টাকা। মনে করলাম সিপি 100 টাকা। তাহলে 4% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে বিক্রি করছে কত টাকা দিয়ে? ধরো এটা এসপি আর এটাও এসপি আর এটা সিপি, সিপি লাইন। বর্ডার লাইনটা যেটা উপর লম্ব হয়ে আছে সেটা হচ্ছে সিপি। ধরো সিপি 100 টাকা, একবার কি করছেন 4% ক্ষতিতে বিক্রি করছেন, একবার কি করছেন 1% লাভে বিক্রি করছেন। তো 4% ক্ষতিতে যদি বিক্রি করতেন, তাহলে সেক্ষেত্রে দামটা কত হতো? 96 টাকা দাম হতো। যেহেতু 4% ক্ষতিতে বিক্রি করছেন, 100 টাকার উপর 4 টাকা লস, অর্থাৎ 96 টাকা বিক্রি করতেন। আর দ্বিতীয়বারে কি করছেন, বলছে যদি তিনি এটিকে 1% লাভে বিক্রি করতেন, তাহলে 1% লাভে যদি বিক্রি করতেন, তাহলে দামটা কত হতো? 101 টাকা দাম হতো। 101 টাকা দাম হতো। তাহলে তিনি 42.50 টাকা অধিক বেশি পেতেন। অর্থাৎ দেখো, যখন 96 টাকা বিক্রি করছিলেন তখন 4 টাকা লস হচ্ছিল, আর যখন 101 টাকা বিক্রি করছিলেন তখন 1 টাকা বেশি পাচ্ছিল। তার মানে কি হলো? এই দুটোর ডিফারেন্স কত আসছে?
প্লাস 1 মাইনাস 4, এই দুটো ডিফারেন্স কত হচ্ছে 5। অর্থাৎ এই যে 5 এক্সট্রা যে 5 আসছে, তাদের ডিফারেন্স যে 5 আসছে, এই 5 এর ভ্যালুটা কত দেওয়া আছে? 42.50 টাকা দিতে দেবে। আমি আরেকবার বলছি, ভালো করে বোঝো। দেখো, একবার কি করছেন, 4% ক্ষতিতে বিক্রি করছেন। 4% ক্ষতিতে বিক্রি করলে কত? 96 টাকায় বিক্রি করছেন। আর যদি তিনি 1% লাভে বিক্রি করতেন, সেক্ষেত্রে দামটা হতো কত? 101 টাকা। তাহলে 96, এবার কি বলছে, যদি 1% লাভে বিক্রি করতেন তাহলে তিনি 42.50 টাকা বেশি পেতেন। তাহলে আগে পাচ্ছিল 4 টাকা ক্ষতি, লস হচ্ছিল, এখন হচ্ছে 1 টাকা বেশি পাচ্ছেন। তাহলে ওভারঅল ডিফারেন্সটা কত হলো? 5 হলো। বুঝতে পারলে আশা করি? ওভারঅল ডিফারেন্সটা কত হলো? 5 হলো। এদের দুজনের যে ডিফারেন্স সেটা হচ্ছে 5 হলো। তাহলে এই 5 ইউনিটের ভ্যালুটাই কত? 5 ইউনিটের ভ্যালুটা হচ্ছে 42.50 টাকা। কথাটা বুঝতে পারলে? এবার দেখো, যদি তিনি 18% লাভ করতেন, তার মানে ধরো 18% যদি লাভ করতে চান, তাহলে তাকে বিক্রি করতে হবে 118 টাকায়। তার মানে আমাকে 5 ইউনিটের ভ্যালুটা দেওয়া আছে, আমাকে সিপি বার করতে হবে না, সিপি বার করার কোনো প্রয়োজন নেই। আমাকে বিক্রয় মূল্য বার করতে হবে যখন 18% লাভ হবে। তাহলে 18% যদি লাভ করতেন, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত টাকা হতো? 118 টাকা হতো। তার মানে 5 ইউনিটের ভ্যালুটা দেওয়া আছে, মানে কত গুণ আছে? 5 8 40, 2 5 5 25, 8.50। এটা 8.5 গুণ আছে, তাহলে 118 টাকায় কত হবে? তাহলে 118 ভ্যালু কত হবে? 8.50 হবে। তাহলে 118 গণিত 8.50 কত হবে? প্রথমে ধরো 118 গণিত 8.50, প্রথমে আমরা 118কে 8 দিয়ে গুণ করে নিই। কত হবে? 118কে 8 দিয়ে গুণ করলে 1 1 8 8 8 8 64, 4 হাতে রইল 6, 8 1 8 আছে 14, 4 হাতে রইল 1, 8 1 8 9, 944। তাহলে 944 8 দিয়ে গুণ করে হলো 944, প্লাস 0.5 দিয়ে গুণ করলে অর্ধেক, অর্থাৎ 59। 0.5 মানে কি? প্রথমে আমি কি বললাম যে এটা এভাবে লিখে নাও, 118 আছে তো, আর এই 8.05টাকে 8 প্লাস 0.5 লিখে নাও। আর 0.5 মানে কি? হাফ, তো 1/2। তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 944, আর এটাকে হাফ করলে কত হবে? 59। তার মানে কত হলো? 9 আর 4 13, 3 হাতে রইলো 1, 5 আর 4 9 1 10, 0 হাতে রইলো 1, 9 1 10, অর্থাৎ 1013 টাকা, 1003 টাকা তার বিক্রয় মূল্য যখন 18% সে প্রফিট করতে চাইলো তখন। তাহলে উত্তর কত আসবে? 1003 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা দেখো, বলছে 11,000 টাকা মূলধনের উপর 11% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? যারা ডেলি অঙ্ক প্র্যাকটিস করে তারা এই অঙ্কটা দেখে দেখে উত্তর করে দেবে। আর যারা একদম নতুন, যারা নতুন অঙ্ক করতে শুরু করেছে, যারা বেসিক থেকে শুরু করছো, তারা একটু লিখে লিখে করবে, আর কিছু পার্থক্য না। এই অঙ্কটা যারা একবারে যারা পুরাতন হয়ে গেছে, বারবার অঙ্ক প্র্যাকটিস করে, তারা বলবে যে 1.21 এর সঙ্গে পার্সেন্টের সঙ্গে 11,000 গুণ করলে উত্তর চলে আসবে। এটা হচ্ছে যারা জানে তারা। এবার যারা জানে না তাদের ক্ষেত্রে কি হবে দেখো, 11,000 টাকা মূলধন, আসল কত টাকা? 11,000 টাকা। 11% সুদের হার দেওয়া আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 2 বছর সরল সুদ। প্রথমে বলো 2 বছরের 11% যদি সুদের হার হয়, সেক্ষেত্রে 2 বছরের সরল সুদ কত টাকা হবে? 2 বছরের সরল সুদ হচ্ছে 2 বছরের সরল সুদ 11 দুগুণে 22 টাকা, 22%। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা আসবে? দেখো 2 বছরের জন্য কি ফর্মুলা আছে? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 কত হবে? দেখো x এর মান কত? 11, যেহেতু 11% রেট, প্লাস 11 প্লাস 11 ইন্টু 11 বাই কত? 100। তাহলে 11 11 যোগ করলে 22 হবে, 22 প্লাস 11 11 121 বাই 100, 22%, 22 প্লাস এটা পার্সেন্ট, এটা সব পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবে, 22% প্লাস
100 দিয়ে ভাগ করলে কত হবে? দুটো শূন্য আছে, উপরে দুটো সংখ্যা বা দশমিক হবে, তাহলে অর্থাৎ 1.21%। তার মানে কি হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 22% প্লাস 1.21% এক্সট্রা। এবার দেখো সুদের পার্থক্য বার করে তুলেছে। 2 বছরের সরল সুদ এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদের যখন ডিফারেন্স বার করবো, তখন পার্থক্য বার করবো, দেখো 22 তো কেটেই যাবে, 22 কেটে যাবে, তাহলে ডিফারেন্স কত পড়ে রইলো? 1.21%। অর্থাৎ এদের যে পার্থক্যটা বেরোলো 1.21% বেরোলো। এবার দেখো তাহলে পার্থক্য কত আসবে? 11,000 টাকার উপরে 1.21%। অতএব সুদের পার্থক্য কত টাকা আসবে? আসল কত টাকা ছিল? 11,000 টাকা। কত পার্সেন্ট ডিফারেন্স বেরিয়েছে? 1.21%। তাহলে কত হবে? এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাবে, কারণ পার্সেন্টেজের নিচে 100 আছে, আর 100 এর দুটো শূন্য কেটে যাবে। আর তাহলে 110 ইন্টু 1.21 এর গুণ করলে কত দাঁড়াবে? দেখো দশমিকের কথা ভুলে যাও, শূন্য কথা ভুলে যাও, 11 দিয়ে গুণ মানে খুব ইজি জিনিস। কত হবে? প্রথমে এক এককে এক বসে দিলাম। এবার দেখো এটার সঙ্গে যোগ করে দাও, 2 আর 1 3, এটার সঙ্গে অ্যাকচুয়ালি 9, 2 আর 1 3, ভুল হয়ে গেল এটা একটু গুণ করাটা। দেখো প্রথমে 11 দিয়ে গুণ করার তুমি শূন্য ভুলে যাও, দশমিক ভুলে যাও, কি করতে হবে? প্রথমে এক এককে এক আর 2 3, 2 আর 1 3, আর এক এককে এক। কটা সংখ্যা বা দশমিক আছে? দুটো সংখ্যা বা দশমিক আছে, একটা শূন্য আছে। তার মানে কি এই শূন্যটার জন্য একটা দশমিক এক ঘর চলে যাবে। তোমরা ডাইরেক্ট গুণ করতে পারো, তাহলে কত কথা আসবে? 133.1 টাকা। আমি আলাদা বলে দিচ্ছি, দেখো গুণটা তোমরা খাতায় করতে পারো বা এখানে নিয়ম অনুযায়ী করতে পারো। এটা আছে গুণ, এই দশমিক এই শূন্যটার জন্য অত স্টেপ জাম্প করতে হবে না। শূন্য রইলো, নিচে 100 খাওয়ালাম, দুটো সংখ্যা বা দশমিক ছিল, দশমিক তুলে দিলাম, 100 খাওয়ালাম, এই একটা শূন্য কেটে যাবে। তার মানে 11 ইন্টু 121/10 আসবে। কি বললাম যে 11 দিয়ে কোনো সংখ্যার গুণ করার নিয়ম কি করবে? প্রথমে যে সংখ্যাটাকে গুণ করবে সেই সংখ্যাটা প্রথম সংখ্যাটা লিখবে, এক হলো। এর পাশে যোগ করে যাবে, 2 আর 1 3, 2 আর 1 3, আর এক এককে 1/10, একটা সংখ্যা বা দশমিক হবে, তাহলে 133.1। এটা হচ্ছে উত্তর, এত টাকা। তার মানে কি 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা হলো? 133.1 টাকা। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের অঙ্কটা দেখো, আমরা এগিয়ে যাবো এরপরের অঙ্কতে। তারপর অঙ্কটা দেখো, এই অঙ্কটা বিভিন্ন ভাবেই করা যায়, কিন্তু আমরা রেশিও মেথডে করবো। তুমি প্রথমে কি করতে পারো? প্রথমে 100 ধরে সেটা পরে 15% ডিসকাউন্ট, 35% ডিসকাউন্ট ধরে করতে পারো, ওটাতেও হবে। বাট ওটার থেকে আমার মনে হয় যে রেশিও মেথডটা বেশি সোজা, এবং রেশিও মেথডে করলে আরো অনেক কিছু শিখতে পারবে। দেখো ফার্স্ট হচ্ছে 15%। মানে কি 15% মানে হচ্ছে আমি বলতে পারি 3%, 3 ইন্টু 5%, 3 ইন্টু 5%। এটাকে লিখতে পারি 3 ইন্টু 5% মানে কি 1/20, অর্থাৎ 15% মানে হচ্ছে 3 এর 20। বুঝা গেল? যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি তাই -10 ছাড় দিচ্ছি, যেহেতু তাই -10 এখানে দিয়ে রাখলাম, অর্থাৎ 20 টাকা মালের উপরে 3 টাকা ছাড়। আর 35% মানে কি? 35% মানে হচ্ছে 7 ইন্টু 5%। একইভাবে 7 ইন্টু 5% মানে কত? 1/20, অর্থাৎ 7/20। যেহেতু ছাড় দিচ্ছি তাই -10 দিয়ে রাখলাম, অর্থাৎ 20 টাকার মাল, যে জিনিসটার দাম যদি 20 টাকা হয় তাহলে আমি 7 টাকা ছাড় দিচ্ছি, অর্থাৎ 13 টাকায় বিক্রি করছি। আর প্রথমটাতে কি বোঝাচ্ছে? যে জিনিসটার দাম যদি 20 টাকা হয়, আমি 3 টাকা ছাড় দিচ্ছি, অর্থাৎ 17 টাকায় বিক্রি করছি। এটা হচ্ছে নিয়ম। এবার দেখো জিনিসটার দাম কত টাকা? 20 টাকা। এটা হচ্ছে ধরো মনে করো সিপি, আমি সিপি দেবো না, আমি মনে করলাম 20 টাকায় লেখা রইলো। 20 টাকা জিনিসটা আমি ছাড় দিচ্ছি, কত টাকা ছাড় দিচ্ছি? 3 টাকা ছাড় দিচ্ছি। সিপি লিখে রাখলাম, সিপি আর লিখলাম এসপি, বোঝার সুবিধার জন্য।
20 টাকার মালটা নিচ্ছি, 3 টাকা ছাড় দিচ্ছি, তাহলে পুরো হলো কত টাকা? বিক্রি করছি কত টাকায়? 17 টাকায় বিক্রি করছি। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে 35% ডিসকাউন্ট দেওয়া, ছাড় মানে কি বোঝাচ্ছে? 7/20 রেশিওতে। অর্থাৎ যদি জিনিসের দাম যদি 20 টাকা হয়, আমি ছাড় দিচ্ছি 7 টাকা, তো বিক্রি করছি কত টাকা দিয়ে? 13 টাকা দিয়ে। বুঝতে পারলে? এবার দেখো 20 400, অর্থাৎ কোনো জিনিসের দাম যদি 400 টাকা হয়, এই 400 টাকার মালটাকে ছাড় দিয়ে দিয়ে বিক্রি করতে কত টাকা দিয়ে? কত টাকা দিয়ে বিক্রি করছি? 7 × 91, 1 হাতে 9, 9 × 9 13 × 13 9 22, 221 টাকায় বিক্রি করছি। এটা লিখলাম 3 × 17 51, 51 1 হাতে 5, 17 17 22, ঠিক আছে। অর্থাৎ যদি আমি 100 এ বিক্রি করছি, এ ধরো এটা 400 আছে, তো এটা লিখতে পারি তো 4 × 100, 221। তাহলে আমি কেন 4 × 100 লিখলাম? আমি জানতে চাইছি যে ধরো 400 টাকার মালটাকে আমি যদি কস্ট প্রাইস 400 টাকা হয়, তো ক্রয় মূল্য যদি 400 টাকা হয়, সেক্ষেত্রে বিক্রি করছি কত টাকা দিয়ে? 221 টাকা দিয়ে। আমি কি করলাম? আমি যদি বার করতে পারি যে 100 টাকার উপরে কত টাকা বিক্রি করছি, সেক্ষেত্রে কত টাকা ছাড় দিলাম জানতে পারবো। ধরো একটা মনে করি একটা জিনিসের দাম 100 টাকা, তুমি বিক্রি করলে 52 টাকায়, তাহলে ছাড় দিলে কত টাকা? 48 টাকা। তাহলে দেখো সিমিলারলি 100 টাকার উপর বার করলে ক্যালকুলেশনে সুবিধা হবে। তার মানে 100, তার মানে 100 ভ্যালু কত হবে? 100, এই 4টাকে এদিকে নিয়ে চলে আসি, 221/4, কোন কোন গুণ করলে তো রেশিও, তো যা খুশি করতে পারি। তাহলে এটা কত আসবে কাটাকাটি করে? 221 কে 4 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? দেখো 4 × 5 = 20, 2 নেমে গেল 1, 4 × 5 = 20, 1 নেমে গেল, পয়েন্ট খাওয়ালাম, 0 খাওয়ালাম, গেল না। তারপরে কি হবে? 4 2 8 গেল, 2 নামলো, 10 মিনিটের জন্য 0 খাওয়ালো, 4 × 5 = 20। অর্থাৎ 100 টাকার মালটা আমি বিক্রি করলাম কত টাকা দিয়ে? 55.25 টাকা বিক্রি করলাম। ছাড় দিলাম কত টাকা? 100 টাকার মাল যদি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার মানে আমি জিনিসটাকে কত টাকা বিক্রি করলাম? 55.25 টাকায়। কত টাকা ছাড় দিলাম? তার মানে কত টাকা ছাড় দিলাম কি ব্যবহার করবো? 100.00 থেকে 55.25 বিয়োগ করলাম। 100 টাকার মালটা 55.25 টাকায় বিক্রি করছি, তাহলে ছাড় কত টাকা দিলাম বিয়োগ করতে হবে। তাহলে 5 × 10, 5 × 10, হাতে রইলো 1, 2 × 3, 3 × 10, হাতে 10, হাতে রইলো 1, 5 × 6, 6 × 10, 4 10, হাতে রইলো 1, 5 × 6, 6 × 10, 4 10, হাতে রইলো 1, 1 1 0, কোনো দাম নাই। অর্থাৎ 44 টাকা 75 পয়সাতে আমি 40 টাকা 75 পয়সাতে জিনিসটাকে কি করলাম? ছাড় দিয়ে বিক্রি করলাম। অর্থাৎ 100 এর উপরে 40.75 আসছে, অর্থাৎ কত পার্সেন্ট হলো? 40.75%। এটাই হবে উত্তর। এটা হবে পর্যায়ক্রমিক সমতুল্য ছাড়ের সঙ্গে সমান। মানে কোন একটা জিনিসকে যদি কোন একটা জিনিসের দাম যদি 100 হয়, তাহলে প্রথমে তার উপর 15% ছাড় দিলাম, এবং তার উপর যেটা বেরোবে তার উপর আবার যদি 35% ছাড় দিই, সেক্ষেত্রে টোটাল যে মোট যে ছাড়টা হবে সেটা হবে 44.75%। দেখো ওই যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 529 বর্গ সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে a স্কয়ার বর্গ একক। আর কর্ণের দৈর্ঘ্য কি হয়? কর্ণের দৈর্ঘ্য সব বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হয়? ধরো এটা একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে কর্ণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়। এটাও এ, এটাও এ, এটা কর্ণ, এটা রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এটাকে হবে √a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে কত আসবে? √2a স্কয়ার। এ দুটো আছে বর্গের ভিতরে, রুটের ভিতরে দুটো এ আছে, অর্থাৎ একটা এ বাইরে আসবে, তাহলে হবে a√2। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? a√2 একক। তার মানে দেখো অঙ্কটাতে আমাকে
এ স্কোয়ারের মানটা দেওয়া আছে, সেখান থেকে জাস্ট কিছু করতে হবে না, জাস্ট এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে এ স্কোয়ার ভ্যালুটা কত দেওয়া আছে, ক্ষেত্রফলটা 529 বর্গ সেন্টিমিটার। এর ভ্যালু কত হবে, রুট আন্ডার অফ 529, আর 529 কার বর্গমূল, 529 23 বর্গমূল, অর্থাৎ এর মানটা কত পেলাম আমরা, 23 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, এর জায়গায় বসিয়ে দেবো 23 √2 সেন্টিমিটার। এই হচ্ছে অঙ্ক, কিছুই নাই, বুঝতে পারলে। তারপরে দেখো, পি একটি কাজ একা 15 দিনে শেষ করতে পারে এবং কিউ একই কাজ 12 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 3 দিন পর পি কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ শেষ করতে কিউ এর কতদিন সময় লাগবে। দেখো বলছে পি কি করছে, পি একটা কাজকে 15 দিনে শেষ করছে, একটা সম্পূর্ণ কাজকে 15 দিনে শেষ করছে, ডি ফর ডে। আর কিউ কি করছে, ওই একই কাজ 12 দিনে শেষ করছে। প্রথমে তারা আমরা কি করবো, প্রথমে তাদের এফিসিয়েন্সিটা বার করি। এফিসিয়েন্সি বার করার জন্য কি করব, যে এই দুটোর এলসিএম নেবো। এলসিএম নেওয়ার পর মনে করো টোটাল ওয়ার্ক কতটা কাজ করবে, এই দুটোর এলসিএম নেবো, টোটাল ওয়ার্ক ধরে নেবো কিছু একটা। টোটাল ওয়ার্ক কত হবে, 15 আর 12-এর মধ্যে কমন সংখ্যা কি আছে, কমন এলসিএম কত হবে, 60 হবে, যেটা 15 দিয়েও কাটে আবার 12 দিয়েও কাটে। তার মানে ধরে নিলাম টোটাল ওয়ার্ক কত ইউনিট, 60 ইউনিট টোটাল কাজ। টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিট। এবার দেখো পি 15 দিনে 60 ইউনিট কাজ করছে, আমাকে কিন্তু অঙ্কটাতে কোথাও বলে দেওয়া নাই যে পি 15 দিনে 60 ইউনিট কাজ করলো, এরকম বলে দেওয়া নাই। আমি জাস্ট ধরে নিলাম যে পি আর কিউ, যেহেতু পি এর সময় লাগছে 15 দিন আর কিউ এর সময় লাগছে 12 দিন, তাই আমি কি ধরে নিলাম যে 12 এবং 15 দিয়ে কাটাকাটি যায়, এমন একটা সংখ্যা হচ্ছে 60। অর্থাৎ আমি ধরে নিলাম যে ওই 60 ইউনিট কাজটা হচ্ছে টোটাল ওয়ার্ক, টোটাল কাজ। তাহলে পি 15 দিনে 60 ইউনিট কাজ করবে, তাহলে তার মানে কি হলো, পি যদি 15 দিনে 60 ইউনিট কাজ করে, তার মানে পি একদিনে কতটা কাজ করবে, 4 ইউনিট কাজ করবে। একই রকম ভাবে কিউ কি করছে, 12 দিনে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করছে, অর্থাৎ 12 দিনে 60 ইউনিট কাজ কমপ্লিট করছে। তাহলে কিউ একদিনে কতটা কাজ কমপ্লিট করবে, 5 ইউনিট কাজ কমপ্লিট করবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পি আর কিউ একদিনে যদি একসঙ্গে কাজ করে, তাহলে পি করে 4 ইউনিট আর কিউ করে 5 ইউনিট, অর্থাৎ টোটাল 9 ইউনিট কাজ করে পি আর কিউ একসঙ্গে কাজ করলে একদিনে। বলছে তারা একসাথে কাজ শুরু করলো, শুরু করলে কি হবে, একসাথে। তাহলে একসাথে কাটলে, একসাথে যদি কাজ শুরু করে, তার মানে কি হবে, একসাথে কাজ শুরু করলে একদিনে কত ইউনিট কাজ করবে, 5 আর 4 9 ইউনিট কাজ করবে। কিন্তু তারা করছে কতদিন, 3 দিন কাজ করছে। 3 দিন কাজ করার পর কি করছে, পি ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ কি হলো, পি আর কিউ কতদিন কাজ করছে একসঙ্গে, 3 দিন। একদিন কাজ করলে কত কাজ হয়, 5 আর 4 9 ইউনিট। 3 দিন কাজ করলে কতটা কাজ হবে, 3 9 27 ইউনিট কাজ হবে। যেহেতু পি আর কিউ এর এফিসিয়েন্সি 4 ইউনিট এবং 5 ইউনিট এসছে, অর্থাৎ পি আর কিউ একদিনে কাজ করে 4 + 5 অর্থাৎ 9 ইউনিট। আর পি আর কিউ তাহলে একদিনে 3 দিন কাজ করছে, যেহেতু 3 দিনে কতটা কাজ করবে, 3 9 27 ইউনিট। অর্থাৎ ওই পি আর কিউ ছেড়ে যাওয়ার আগে, অর্থাৎ ওই 3 দিন পর্যন্ত যে একসাথে ছিল, সেই 3 দিনে তারা মোট 27 ইউনিট কাজ করে ফেলেছে। তার মানে 27 ইউনিট কাজটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটা ধরে লাভ নাই। তাহলে পরে এটা কত, 7 × 10 3 10, 7 হলো 1 2 1 3 3 × 6 3 6। আর রিমেনিং যে ওয়ার্ক, বাকি যে কাজ, সেটা কত ইউনিট, 33 ইউনিট কাজটা পুরো রইলো। দিয়ে কি করছে, পি কাজ ছেড়ে চলে যাচ্ছে। মানে যদি পি যদি কাজ ছেড়ে চলে যায়, তাহলে বাকি কাজটা কে করবে, কিউ করবে। বলছে যে কিউ কতদিনে করবে, কিউ একদিনে কতটা কাজ করে, 5 ইউনিট। তার মানে 33 ইউনিট কাজ করতে কিউ এর কত সময় লাগবে, কিউ এর সময় লাগবে 33/5। তার মানে কত হলো, কিউ ভাগ সময়, কিউ একদিনে করে 5 ইউনিট কাজ, আমি ঘুরিয়ে বলতে পারি 5 ইউনিট কাজ করে একদিনে। তো 33 ইউনিট কাজ কত দিনে করবে, 33/5 দিনে। কত উত্তর আসবে, 33 কেজি 5 দিয়ে কাটাকাটি করি, ভাগ করি, 5 6 30, 3 নামলো, দশমিক খাওয়ালাম, 0 খাওয়ালাম, 5 6 30। অর্থাৎ কিউ এর সময় লাগবে 6.6 দিন। খুব ইজি একটা অঙ্ক, আসলে প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে অঙ্কটা বলছে একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 15 মিটার এবং 20 মিটার, যদি এর উচ্চতা 22 মিটার হয়, তবে ক্ষেত্রফল কত।
অঙ্কটা যদি সূত্রটা জানে তাহলে ইজিলি বার করতে পারবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হয়? ধরো এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনগুলো? এইটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল, নাম দিই এ বি সি ডি। এই এ বি আর সিডিটা হচ্ছে সমান্তরাল বাহু। আর উচ্চতা কোনটা বোঝায়? উচ্চতা তুমি যেখানে খুশি নিতে পারো, এখানে এটা মনে করতে পারো, এটাও মনে করতে পারো, যেটা খুশি। এটা পুরোটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতার দৈর্ঘ্য দেওয়া আছে 22 মিটার, 22 মিটার। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু কত হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল। মানে আমি সমান্তরাল বাহু দুটির যোগফল লিখছি না, আমি লিখছি এ বি প্লাস সিডি। এই দুটো তো সমান্তরাল বাহু, এ বি প্লাস সিডি ইন্টু উচ্চতা অর্থাৎ এইচ, হাইট। আমাকে সমস্ত মান অঙ্কটা দেওয়া আছে। দেখো সমান্তরাল বাহু দুটোর যোগফল কত দেওয়া আছে? যোগফল দেওয়া নাই, বাহু দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে। এটা হচ্ছে মনে করো 15 সেন্টিমিটার, ছোট আছে 15 সেন্টিমিটার। এটা হচ্ছে মিটার দেওয়া আছে না, মিটার দেওয়া আছে। আর এটা ধরো 20 মিটার। তাহলে হাফ ইন্টু 15 প্লাস 20 ইন্টু উচ্চতা কত দেওয়া আছে? 22 মিটার। 11 দুগুণে 22, 20 আর 15 গুণ করলে যোগ করলে কত হবে? 35 ইন্টু 11। আর 35 ইন্টু 11 কত হবে? 5 একে 5, 5 3 8, 3 একে 3, এত বর্গ মিটার। 11 দিয়ে কোনো সংখ্যা গুণ করে আমি আগে শেখালাম। 11 ইন্টু 35 ধরা আছে, 5 একে 5 করে নাও, সংখ্যাগুলো যোগ করতে করতে যাও। 5 আর 3 8, আর সামনে কোনো সংখ্যা নাই, লাস্ট সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করে দাও, 3 একে 3, 385 বর্গ মিটার। তার মানে কোনটা উত্তর হবে? অপশন 2। বোঝা গেল? তারপরে অঙ্কটা দেখো। একটি ম্যাচে 4 জন ব্যাটসম্যানের গড় রান 48। যদি 3 জন ব্যাটসম্যানের রান যথাক্রমে 58, 28 এবং 24 হয়, তাহলে চতুর্থ খেলোয়াড় কত রান করেছেন? এটা হচ্ছে প্রশ্ন। দেখো 4 জন ব্যাটসম্যানের গড় রান 48 দেওয়া আছে। এই 4 জন ব্যাটসম্যান আছে, 4 জন ব্যাটসম্যানের গড় রান 48, অর্থাৎ মানে কি হলো, যে যদি ইকুয়ালি ধরি, গড় রান যেহেতু 48, অর্থাৎ 4 জনেরই কত কত করে রান আছে? 48 করে আছে, কিন্তু 41 সেটা নাই, কারো আছে 58। গড় রান মানে কি? ধরো একটা স্কুলে একটা ক্লাসে 45 জন স্টুডেন্ট আছে। 45 জন স্টুডেন্টের যদি প্রত্যেকেরই ওজন যদি ধরো 30 কেজি করে হয়, বা 30 কেজি করে যদি হয়, তার মানে গড় ওজন কত হবে? 30 কেজি হবে। কিন্তু অ্যাকচুয়ালি তো এরকম থাকে না। যেমন এটা কেস হচ্ছে এরকম ধরনেরই, যে 4 জন ব্যাটসম্যান আছে, তাদের গড় রান 48। গড় রান মানে কি? যে মাথা পিছু তাদের 48 করে রান আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যদি 3 জন ব্যাটসম্যানের রান যথাক্রমে 58, 28 এবং 24 হয়, তার মানে দেখা যাচ্ছে যে এই যে রানগুলো আছে এভারেজের থেকে হয় কম আছে, নয় বেশি আছে। তাহলে চতুর্থ খেলোয়াড় কত রান করেছেন? এই অঙ্কটা খুব ইজি। তোমরা এই যারা একদম বেসিক মেথডে করে, তারা এটার সঙ্গে গুণ করার পর এই তিনটে যোগ করার পর বিয়োগ করে দিলে উত্তর চলে আসবে। বাট অ্যাকচুয়ালি ওরকম ভাবে আমি করাবো না। আমি কিভাবে করাবো দেখো। 4 জনের ব্যাটসম্যানের গড় রান কত হবে? কত দেওয়া আছে? 48 দেওয়া আছে। এত রান করেছেন 4 জন ব্যাটসম্যান, গড় মাথা পিছু রান করেছেন। ফার্স্ট যে ব্যাটসম্যান আছেন তিনি করেছেন 58 রান, তার মানে কি হচ্ছে? এভারেজের থেকে বেশি করে ফেলেছেন। সেকেন্ড যে ব্যাটসম্যান আছেন তিনি করেছেন 28 রানস। আর থার্ড যে ব্যাটসম্যান আছেন তিনি করেছেন 24 রানস। আর ফোর্থ যে ব্যাটসম্যান আছেন তার রানটা আমরা জানি না। তার রানটা কত হলে প্রত্যেকের মাথা পিছু 48 করা হবে, সেটাই আমাকে বার করতে হবে। দেখো এভারেজ কি হয়? এভারেজ তো প্রত্যেকের তো সমানই হবে। ফার্স্ট ব্যাটসম্যান যদি 48 রান, মানে এভারেজ মানে 48 রান কত? এও 48 রান করবে, এও 48 রান করবে, এও 48 রান করবে, এও 48 রান করবে। এটার মানে তো এভারেজ 40। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকে আলাদা আলাদা ডিফারেন্ট রান করেছে। সেক্ষেত্রে কি হবে? যে চতুর্থ ব্যাটসম্যানের রানটা যদি ধরো
64 ব্যাটসম্যান 48 রানও করবে। গড় মানে কি? গড় মানে হচ্ছে প্রত্যেকের মাথাতে সেম থাকবে, এ যা করবে এও তাই করবে, এও তাই করবে, এও তাই করবে। আর সেটা কত আছে? 48। তার মানে প্রত্যেকের ব্যাটসম্যান 48 রান করে করা দরকার ছিল, কিন্তু সেটা করেনি। কেউ বেশি রান করেছে 48 থেকে, কেউ কম করেছে 48 থেকে। ফার্স্ট ব্যাটসম্যান কি করেছে? 48 থেকে বেশি করেছে। কতটা বেশি করেছে? +10 ইউনিট বেশি রান করেছে, +10 বেশি করেছে। সেকেন্ড যে ব্যাটসম্যান সে দেখো কম করেছে, কত রান কম করেছে? 20 রান কম করেছে, 20 রান কম করেছে। থার্ড যে ব্যাটসম্যান সে কত করেছে? সে করেছে 24 আর 48, কত রান করেছে? 6, 18 হচ্ছে 24 আর 24 রান, মানে অর্থাৎ 24 রান কম করেছে। 48 আছে না? হ্যাঁ, দেখো এই তিনটে ব্যাটসম্যান মিলে কিছুটা রান ডিফারেন্ট রান হচ্ছে। এ বেশি রান করেছে 10 রান, এ করেছে 20 রান কম করেছে এভারেজের থেকে, এ করেছে 24 রান বেশি করেছে। এবার কি হচ্ছে? ডেভিয়েশন কতটা হচ্ছে, কতটা পার্থক্য হচ্ছে এভারেজের থেকে, কতটা হচ্ছে? দেখো এই তিনটে যে কতটা পার্থক্য হচ্ছে, এ 10 করেছে, 20 আর 24 যোগ করলে কত হবে? দেখো প্রথমে বলি, প্রত্যেকের মাথা পিছু 48 রান করে থাকার কথা ছিল, কিন্তু সেটা নাই। এ 48 করা দরকার ছিল, এর 48 করা দরকার ছিল, এর 48 করা দরকার ছিল, এর 48 করা দরকার ছিল। এটার মানে তো 48 গড়, কিন্তু এ দেখা যাচ্ছে 10 রান এক্সট্রা করেছে 48 এর থেকে। কিন্তু করা দরকার ছিল কি? 48 কম, 10 রান কম করা দরকার ছিল, অর্থাৎ 48 করা দরকার ছিল। এই যে ব্যাটসম্যান তিনি করেছেন 28 রান, কিন্তু করতে হতো কত? 48 রান। তিনি করেননি, তিনি কত রান কম করেছেন? 20 রান কম করে ফেলেছেন। এবার দেখো থার্ড ব্যাটসম্যান তিনি করেছেন 24 রান, কিন্তু তারও কত করা দরকার ছিল? তারও রান করা দরকার ছিল 48 রান, সে কতটা করেছে? 24 রান কম করেছে। তার মানে কি? এনারা যা কম বেশি যা করেছেন তার যে ভরপাইটা কে করবেন? এই ফোর্থ ব্যাটসম্যান করবেন, তবেই তো 48 এভারেজ আসবে। কিন্তু আমি মনে করলাম যে ফোর্থ ব্যাটসম্যানও 48 রানই করেছে, কিন্তু যেহেতু এরা কম বেশি রান করেছে, তাদের যে ভরপাইটা যে পূরণ করবে সেটা তো একে পূরণ করতে হবে, কারণ এছাড়া তার কেউ নেই, অলরেডি রান করে ফেলেছে। তাহলে কতটা কম বেশি করেছে? দেখো এরা কম করেছে না বেশি করেছে কিভাবে জানবো? এই লোককে দেখে নাও, যে একজন করেছে 10 রান +10, একজন করেছে -20 রান কম করেছে, একজন করেছে -24 রান কম করেছে। তাহলে +10 -20 -24 অর্থাৎ -44, অর্থাৎ -34। অর্থাৎ দেখা যাচ্ছে যে এরা তিনজন মিলে যেটা এভারেজ দরকার ছিল তার থেকে 34 রান কম করেছে। এটা হচ্ছে ডেভিয়েশন। তারা তিনজন মিলে করা দরকার ছিল 48 রান করে, কিন্তু তারা করেনি। তারা তিনজন মিলে 48 থেকে 48 তো করেইনি, বরঞ্চ 34 রান কম করেছে 48 থেকে। তাহলে এই যে 34 রান কম করলো সেটা কে করবে? সেটা হচ্ছে এই ফোর্থ ব্যাটসম্যানকে করতে হবে। ফোর্থ ব্যাটসম্যানকে তো 48 রান করতেই হবে এভারেজটা ঠিক রাখার জন্য। এর মাথাও 48 থাকবে, এর মাথায় 48 থাকবে, এর মাথায় 48 থাকবে, এর মাথায় 48 থাকবে, তাহলে 48 থাকবেই থাকবে। এবার বাকি দেখা যাচ্ছে যে এরা এই তিনজন মিলে কম রান করেছে, এভারেজের থেকে কতটা কম করেছে? 34 রান কম করেছে। তাহলে একেও কি করতে হবে? এই 34 রানটা এক্সট্রা করতে হবে, তবেই এদের ভরপাইটা পূর্ণ হবে। অর্থাৎ একে এখনো 34 রান এক্সট্রা করতে হবে, তবেই এভারেজটা হবে 48। তাহলে কত হবে? 8 আর 4 12, 2 হাতে হলো 1, 4 আর 3 7, 72 রান। অর্থাৎ ফোর্থ ব্যাটসম্যান যদি 72 রান করে, সেক্ষেত্রে প্রত্যেকের এভারেজ হবে 48 করে। অর্থাৎ উত্তর হবে 3 নাম্বারটা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো এবং ভালো লাগবে, আশা করি ভালো লাগছে তোমাদের প্রত্যেকের। যে একজন ব্যক্তি 1 টাকায় 21টি আম কেনেন, তিনি 1 টাকায় কয়টি আম বিক্রি করলে তার 30% ক্ষতি হবে? দেখো তাহলে কি কিনছেন? 1 টাকায় 21টি আম কিনছেন, অর্থাৎ 21টা আমের দাম কত? 1 টাকা, তাই তো? 21টি আমের দাম 1 টাকা। তাহলে 21টি আমের দাম, আমের দাম 1 টাকা বলতে পারি বিপরীতে। তাহলে 1টা আমের দাম কত হবে? এক বাই 21 টাকা। এই অঙ্কটা আর একভাবে করা যায়, কিন্তু ওটা ভাবে স্টেপ জাম্প এমনি বুঝতে পারবে না। একটু একটু যদি একদম 1 লাইনে বা 2 লাইনে করতে যাই, সেক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হবে, তাই একটু লিখে লিখে করছি। বাট অঙ্কটা খুব সোজা।
তাহলে 21টা আমের দাম যদি 1 টাকা হয় তাহলে একটা আমের দাম কত টাকা? 1/21 টাকা। দেখো তাহলে একটা আম কিনলে তার দাম কত পড়বে? 1/21 টাকা। তাকে বিক্রি করতে হবে কত টাকা? তিনি 1 টাকায় কটি আম বিক্রি করলে তার 30% ক্ষতি হবে। তাহলে একটা আমের দাম কত টাকা? 1/21 টাকা, তার 30% ক্ষতি মানে কি? 30% ক্ষতি মানে হচ্ছে ধরো 70% বিক্রি করা, ক্রয় মূল্যের উপর 70% বিক্রি করা। 30% ক্ষতি মানে ক্রয় মূল্যের উপর 70% বিক্রি করা। তার মানে ধরো একটি আমের দাম যদি 1 টাকায় কিনেছিলেন, তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত হবে? একটি আমের, ভালো বোঝো কতটা, একটি আমের ক্রয় মূল্য অর্থাৎ দাম আমি জানি 1/21 টাকা। এবার কি বলছে যে তিনি 1 টাকায় কটি আম বিক্রি করলে তার 30% ক্ষতি হবে। 30% ক্ষতি মানে কি? যে ক্রয় মূল্য যাই হবে তার 70% বিক্রি করা। 30% ক্ষতি সেটা কিন্তু বলে যে 100 টাকা মালটা 70 টাকা বিক্রি করা। কিন্তু আমার এখানে 100 টাকা দাম নয়, এখানে দাম হচ্ছে আমার 1/21 টাকা। তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত টাকা হবে? একটি আমের বিক্রয় মূল্য 30% ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্যের উপর 70% বিক্রি করবে। ক্রয় মূল্য কত টাকা? 1/21 টাকা। 1/21 এর উপর 70% বিক্রি করবে, তবেই তো বিক্রয় মূল্য হবে, তবেই তো 30% ক্ষতি হবে। তার মানে কত হবে? 70%। ক্রয় মূল্যের উপরে 30% ক্ষতি মানে কি? ক্রয় মূল্যের উপরে 70% বিক্রয় করা। ক্রয় মূল্য ধরো মনে করো একটা জিনিসের দাম 100 টাকা, 30% ক্ষতিতে বিক্রি করবে, তাহলে কত টাকা বিক্রি করবে? 70 টাকা বিক্রি করবে। যেহেতু কস্ট প্রাইসের উপরে হয় লাভ বা ক্ষতিটা, 100 টাকার উপরে 70 টাকা বিক্রি করছে, অর্থাৎ সেটাতে 30% ক্ষতি। তার মানে ক্রয় মূল্য কিন্তু আমার এখানে 100 টাকা নয়, এখানে ক্রয় মূল্য কত টাকা? 1/21 টাকা। তার মানে ক্রয় মূল্যের উপরে 30% ক্ষতি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কত টাকা হবে? 70% বিক্রি করবে। অর্থাৎ এটা কি আমি বলতে পারি 1/21 ইন্টু 7/100, 70/100, 0 0 কেটে গেল, 7 3 21, অর্থাৎ 1/30 এত টাকা। তার মানে একটা আমের বিক্রয় মূল্য কত টাকা? 1/30 টাকা। তার ঘুরিয়ে বলতে পারি, ঘুরিয়ে এই কথাটা বলতে পারি যে 1/30 টাকায় কতগুলো আম বিক্রি করা হয়? একটা আম বিক্রি করায়। ঘুরিয়ে বলতে পারি 1/30 টাকায় একটি আম বিক্রি হয়। তার মানে 1 টাকায় কটা বিক্রি হবে? 1 টাকায় 30টার সঙ্গে গুণ হয়ে যাবে, 30টি আম বিক্রি হয়। আম বুঝতে পারলে? তার মানে 1 টাকায় কটা আম বিক্রি করলে 30% ক্ষতি হবে? 1 টাকায় 30টি আম যদি বিক্রি করি সেক্ষেত্রে আমার 30% ক্ষতি হবে। এটা হবে উত্তর। তো আজ আমাদের লাস্ট অঙ্ক দেখো, যে রিয়া 2400 টাকায় 13 কেজি আপেল কেনেন, তারপর তিনি 7 কেজি আপেলের বিক্রয় মূল্যের সমান লাভে সেগুলি বিক্রি করে দেন। যে প্রতি কেজি আপেলের বিক্রয় মূল্য কত টাকা? দেখো রিয়া কিনেছিলেন কত কেজি আপেল? 13 কেজি আপেল। 13 কেজি আপেল যদি কেনেন নিশ্চয়ই 13 কেজি বিক্রি করবেন যদি না পচে যায়, কিন্তু এখানে পচাপচির ব্যাপারে কিছু বলেনি, তাই অঙ্কটাতে আমার ভাববো যে 13 কেজি আপেল কিনেছিলেন এবং 13 কেজি আপেল বিক্রি করেছিলেন। দেখো তিনি 13 কেজি আপেল কিনেছিলেন এবং যখন বিক্রি করছেন যে 7 বলে কি হয়েছে, তারপর তিনি 7 কেজি আপেলের বিক্রয় মূল্যের সমান লাভে, অর্থাৎ মানে কি বোঝায় যে 7 কেজি আপেল বিক্রয় করলে যে টাকাটা তিনি পেলেন সেই টাকাটাই হচ্ছে তার লাভ হয়েছে। 7 কেজি আপেলের বিক্রয় মূল্যের সমান লাভে সেগুলি বিক্রি করেন। তাহলে প্রতি কেজি আপেলের বিক্রয় মূল্য কত? দেখো আমরা মনে করলাম ধরো 1 কেজি আপেলের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে 13 কেজি আপেলের বিক্রয় মূল্য কত হবে? দেখো অঙ্কটা লিখলে আরো ভালো বুঝতে পারবে। 13 কেজি আপেলের বিক্রয় মূল্য কত টাকা হবে? 13 টাকায় হবে। এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়, জাস্ট আমি মনে করেছি যে 1 কেজি আপেলের বিক্রয় মূল্য 1 টাকা, তার মানে 13 কেজি যেহেতু সে বিক্রি করছে তাই 13 কেজি আপেলের বিক্রয় মূল্য কত টাকা হবে? 13 টাকা হবে। এবার দ্বিতীয় লাইনে চলে আসি, তারপর তিনি 7 কেজি আপেলের বিক্রয় মূল্যের সমান লাভে, এবার বলো তো
কেজি 1 কেজি আপেলের যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে 7 কেজি আপেলের বিক্রয় মূল্য কত হবে? 7 টাকা। তার মানে 7 কেজি আপেল বিক্রি করে তিনি 7 টাকা পেলেন। কারণ ওটাই কি বলেছে অঙ্কটাতে? ওটাই তিনি লাভ। ওটাই তেনার লাভ। 7 কেজি আপেলের বিক্রয় মূল্যে তিনি যত টাকা পাচ্ছেন সেটাই তিনি লাভ। দেখো তারপর তিনি 7 কেজি আপেলের বিক্রয় মূল্যের সমান লাভে সেগুলো বিক্রি করছেন। অর্থাৎ 7 কেজি আপেল বিক্রি করে যে টাকাটা পেলেন সেটাই তার কি হয়েছে? সেটা তার লাভ হয়েছে। অর্থাৎ লাভ কত টাকা? যেহেতু 7 কেজি আপেল বিক্রয় করলে 7 টাকা পেয়েছেন, তাহলে লাভ কত টাকা হবে? লাভটা হচ্ছে 7 টাকা। কিন্তু একটা এক্সাক্ট ভ্যালু নয়, জাস্ট আমি ধরে রাখছি। দেখো তার মানে বলো তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে বলো? ক্রয় মূল্য কত টাকা হবে? যে কোনো একটা জিনিসকে 13 টাকায় বিক্রি করে 7 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 6 টাকা। নিশ্চয়ই 6 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 6 টাকা। ক্রয় মূল্য 6 টাকা। তাহলে আমরা কি জানি? লাভ সমান কি জানি? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা আমরা জানি, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখো লাভ হয়েছে কত টাকা? কত ইউনিট? 7 ইউনিট। বিক্রয় মূল্য কত টাকা? 13 ইউনিট। আর ক্রয় মূল্য লেখা আছে 6 ইউনিট, বাট অ্যাকচুয়ালি আমাকে ক্রয় মূল্য মানটা কি দেওয়া আছে অঙ্কটাতে? কত টাকায় কিনেছিলেন? 2400 টাকায়। অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 2400 টাকা। এটা যোগ বিয়োগ করলে কত আসবে? 7 মাইনাস 13 অর্থাৎ -6 আসবে। -6 মানে হচ্ছে -2400। অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু কত টাকা? 400 টাকা। তার মানে আমরা কি চাইছি? আমাকে প্রতি কেজি আপেলের বিক্রয় মূল্য কত? তাহলে প্রতি কেজি আপেলের বিক্রয় মূল্য কত টাকা হবে? 400 টাকা। যেহেতু 1 ইউনিট আপেলের বিক্রয় মূল্য কত টাকা বলেছিলাম? 1 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত এসছে? 400 টাকা এসছে। অর্থাৎ প্রতি কেজি আপেলের বিক্রয় মূল্য হবে 400 টাকা। এটাই হবে উত্তর। আজ আমাদের এতটা পর্যন্তই থাকুক। এরপরের দিনে আমরা আবার শুরু করব এবং তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমরা নতুন কিছু শিখতে পারবে এবং এটা এরকম ভাবে আরো অনেক ভিডিও আমরা বানাবো এবং আরো অনেক অঙ্ক আমরা করাবো। তোমরা সাথে থাকো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও।